আসসালামু আলাইকুম। মেইনলি অনেকদিন থেকেই পড়াবো পড়াবো বলে পড়ানো হচ্ছিল না তোমাদের। তো তোমাদের সামনে যে কৃষি উচ্চ পরীক্ষা আছে, কিংবা যারা একাডেমিকে আছো, প্রত্যেকেই তোমাদের হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি মনে করে একটা ভয়ের নাম। তো তোমাদের এই অর্গানিক কেমিস্ট্রির ভয় আজকে কিছুটা দূর করার চেষ্টা করবো। আর সত্যি কথা বলতে, এটা মানে অর্গানিক কেমিস্ট্রি সিরিজের উপর ক্লাস নিবো, হয়তো 2টা বা 3টা ক্লাস থাকবে। সেই 2টা বা 3টা ক্লাস করলে হয়তো তোমাদের অর্গানিক নিয়ে যে মনে ভয় কাজ করতো, সেই ভয়টা আশা করি আর করবে না। এবং খুব সহজ সরল এবং খুব সহজেই যেগুলো করা যায় সেই জিনিসগুলো আমি তোমাদেরকে মোটামুটি করানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো মেইনলি এটা মানে অ্যাডমিশন কেন্দ্রিক ক্লাস, সেটা সত্যি কথা। তো মেইনলি তোমাদের যে যারা এগ্রি করছো কৃষি এডমিশন, বা সামনের বছর যারা সেকেন্ড টাইম পরীক্ষা টরীক্ষা দিবা, তাদের জন্য মেইনলি এই ক্লাসটা। তো তোমরা ক্লাসটা করার চেষ্টা করো, দেখবা আশা করি তোমাদের যত যা সমস্যা সবগুলা দূর হয়ে যাবে আর কি। খুব বেশি প্রবলেম তোমাদের আর থাকবে না আশা করি। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা শুরু করবো কি, জৈব যৌগ, ঠিক আছে না? জৈব যৌগ বলতে কি বোঝায়? দেখো, আমরা সাধারণভাবে যেগুলো বুঝি, জৈব যৌগ বলতে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যেসব যৌগগুলো সেগুলোকে আমরা সাধারণত জৈব যৌগ বলি। তবে আমরা সাধারণত মনে রাখতে পারি যেসব যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এইসব জিনিসগুলো যুক্ত থাকে, সেগুলোই মূলত জৈব যৌগ হয়। এখন আমার যেহেতু এটা অ্যাডমিশন কেন্দ্রিক ক্লাস, সেহেতু ডিটেলস বলার সুযোগ নাই। তো যেটুকু শুধুমাত্র প্রয়োজন আমি সেটুকুই বলার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তোমরা সবাই সাথে থাকবে আশা করি, এবং ভালো কিছু একটা হতে যাচ্ছে। তো এখন চলো শুরু করি। জৈব যৌগের যে মোটামুটি প্রথমত আমি নাম্বার দিয়ে দিয়ে শুরু করলাম তোমাদের। প্রথম যে জিনিসটা, জৈব যৌগের মতবাদটা, জৈব যৌগের যে বিভিন্ন মতবাদ আছে সেই মতবাদটা কে দেন? জৈব যৌগের প্রাণ শক্তি মতবাদ দেন, প্রাণ শক্তি যে মতবাদ, এটা কে দেন? জৈব যৌগের প্রাণ শক্তি মতবাদটা দিন হচ্ছে বার্জেলিয়াস, ঠিক আছে? এর হচ্ছে কি জৈব যৌগের প্রাণ শক্তি মতবাদটা ইনি দেন। এখন আমরা এরপরে কি শিখবো, চলো। আহ জৈব যৌগের প্রাণ শক্তি মতবাদ দেন, সেই জন্য কিন্তু তাকে তোমার অনেকে হচ্ছে তোমার জৈব যৌগের যে প্রথম প্রথম জৈব সমাজে কেউ কিছু বলছে সেই বিষয়টা সম্পর্কে তাকে আলোকপাত করা হলেও, পরবর্তীতে তোমার যে ফ্রেডরিক উহলার, তিনি ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট নিয়ে ল্যাবরেটরিতে বিক্রিয়া করার সময় মানে অদ্ভুত ভাবে তিনি জৈব যৌগ পেয়ে গেছেন। এবং তখন থেকে তোমাদের যে আগে যে তোমার প্রাণশক্তির মতবাদের সাহায্যে জৈব যৌগ তৈরি করা সম্ভব এটা বলা হতো, তারপর থেকে সেটা আর কিন্তু বলা হয় না। আর প্রথম তোমাদের একটা প্রশ্ন দেয় যে প্রথম তোমাদের উৎপাদিত, অর্থাৎ প্রথম ল্যাবরেটরিতে উৎপাদিত জৈব যৌগ কি? তোমাদের প্রথম ল্যাবরেটরি উৎপাদিত জৈব যৌগ হচ্ছে তোমাদের ইউরিয়া। এবং এটা কোথায় থেকে তৈরি করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড থেকে। তোমাদের অনেকেই মানে দেওয়া ভুল উত্তর দেওয়া যে অ্যামোনিয়াম সায়ানাইড প্রথম উৎপাদিত যৌগ, কিন্তু এটা ভুল কিন্তু। প্রথম উৎপাদিত জৈব যৌগ হচ্ছে তোমাদের ইউরিয়া। এখন চলো, যেহেতু আমাদের অ্যাডমিশন প্রসেস শর্টে শর্টে করার আমরা চেষ্টা করি, যে তুমি লিখে দিচ্ছি খুব জলদি জলদি দেখো। তোমাদের হচ্ছে কি প্রথম উৎপাদিত জৈব যৌগ হচ্ছে কি ইউরিয়া, যার সংকেত হচ্ছে কি NH2 2CO। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার সংকেত, লিখে দিলাম। এখন ইউরিয়াটা কিভাবে উৎপন্ন করা হয়? যখন তোমার মানে জৈব যৌগের জনক, সেই জন্য কাকে বলা হয়? জৈব যৌগের জনক হচ্ছে তোমার, সরি, এই হ্যাঁ এবার বুঝছি। তোমার যেহেতু তোমার হচ্ছে কি
ফ্রেডরিক ওহলার তোমার হচ্ছে প্রথম ইউরিয়া উৎপন্ন করে, অর্থাৎ প্রথম ল্যাবরেটরি উৎপন্ন জৈব যৌগ উৎপন্ন করে, সেই জন্য তোমাদের জৈব যৌগের জনক বলা হয় আমাদের কি, ফ্রেডরিক ওহলারকে। অর্থাৎ কি তোমার এখানে লিখে দিলাম, জৈব যৌগের জৈব যৌগের জনক হচ্ছে তোমাদের কি, ফ্রেডরিক ওহলার। আমি সংক্ষেপে তোমার ওহলার লিখে দিলাম। অনেকে তোমার এখানে ভোলারও বলে। এখন দেখো এই ইউরিয়া এটা কিভাবে তৈরি হয়েছিল সেটা আমি তোমাদের শর্টকাটে দেখাই দিচ্ছি। অর্থাৎ পরীক্ষাগারে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট, লেড লেড সায়ানেটকে তোমার কি বিক্রিয়া করায়, দুই হবে। লেড সায়ানেটকে বিক্রিয়া করানোর ফলে তোমার কি অ্যামোনিয়াম সায়ানেট, NH4, অ্যামোনিয়াম সায়ানেট প্লাস লেড ক্লোরাইড উৎপাদিত হয়, ঠিক আছে না? এই যে তোমার অ্যামোনিয়াম সায়ানেট, NH4CnO, এটাই তোমার পুনর্বিন্যাসিত হয়ে, অর্থাৎ এটাই তোমার পুনর্বিন্যাস হয়ে তোমার NH2 বন্ড সি ডাবল বন্ড ও বন্ড NH2 এটা তৈরি করে। এবং আমাদের উৎপাদিত এই জিনিসটাই হলো কি ইউরিয়া। তো এখান থেকে আমাদের এই তথ্যগুলো মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। এখন আমরা পরবর্তীতে আরো কাজগুলা করার চেষ্টা করি, ঠিক আছে? চল দেখতে শুরু করি আমরা। এখন আসে আমাদের পরবর্তীতে এরকম রয়েছে কি, জৈব যৌগের যে তোমার কার্বনের যে কিছু মৌলের বিশিষ্টতা, এখান থেকে তোমাদের কি জৈব যৌগের প্রাচুর্য আছে। তো বর্তমানে এটা মনে রাখবা যে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের বেশি এবং অন্যদিকে অজৈব যৌগ প্রায় 1 লক্ষের মতো। ঠিক আছে, এখন জৈব যৌগের প্রাচুর্যের কারণ, সরি, এখন আমরা 3 পর্যন্ত গেছি। এখন দেখো 4 নম্বরটা লিখি আমরা, জৈব যৌগের প্রাচুর্যের কারণ, ঠিক আছে? জৈব যৌগের প্রাচুর্যের কারণ, জৈব যৌগের প্রাচুর্যের কারণ কি কি? জৈব যৌগের প্রাচুর্যের কারণ হচ্ছে তোমার এক, ক্যাটেনেশন, ক্যাটেনেশন। 2 নাম্বার হচ্ছে তোমাদের সমানুতা, সমানুতা। এবং 3 নাম্বারটা হচ্ছে তোমাদের কি, পলিমারকরণ, পলিমারকরণ। ঠিক আছে, এখন দেখো এই বিষয়গুলো কি, ক্যাটিনেশনটা কি, মনে করো যে এক সমযোজী বন্ধন আছে এবং তাদের নিজস্ব পরমাণু যুক্ত হওয়ার যে একটা বিশেষ ক্ষমতা। মনে করো সমযোজী বন্ধন একটা কি, H2, এখানে যে তোমার দুইটা হাইড্রোজেন বন্ধন, মানে হাইড্রোজেন যে একটা বন্ধন দ্বারা মানে যুক্ত হওয়ার তোমার ক্ষমতা, সেটা হচ্ছে তোমার ক্যাটিনেশন, ঠিক আছে? এখন আরেকটা বিষয় তোমার সমানতা। সমানতা টপিকটা তোমরা নিজেই জানো যে অর্থাৎ একই ধর্ম এবং একই আণবিক সংকেত, কিন্তু গাঠনিক সংকেতের বিভিন্ন কারণে যে তোমার হচ্ছে আহ, ধর্মের উদ্ভব হয়, সেটা হচ্ছে তোমাদের কি সমানতা। এখন এই সম্পর্কে তোমাদের পরবর্তী ডিটেলস জানা হবে। এবং তৃতীয়, জৈব যৌগের পলিমারকরণ। পলিমারকরণ কি, ছোট 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 অনেকগুলা মনোমার বা ছোট 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 অনেকগুলো যৌগ মিলিত হয়ে যখন অনেক বড় একটা হচ্ছে তোমার বড় গঠন বিশিষ্ট যৌগ যৌগ তৈরি করে, তখন সেটা হচ্ছে তোমার পলিমারকরণ। তোমাদের এডমিশনের জন্য জাস্ট এই জিনিসটুকু মনে রাখলেই হবে। দিয়ে দিবে জৈব যৌগের প্রাচুর্যের কারণ কি কি, ঠিক আছে? অর্থাৎ জৈব যৌগের প্রাচুর্যের কারণ হচ্ছে তোমার কি, 3টি, এবং কি কি সেটা দিয়ে দিল। এর পরবর্তী তোমাদের হচ্ছে 5 নম্বরটা যদি আমরা দেখাই, সেটা হচ্ছে তোমার এই যে যে তোমাদের ক্যাটেনেশন পড়লাম, ক্যাটেনেশন বললাম, এই ক্যাটেনেশনের উদাহরণ, ক্যাটেনেশনের উদাহরণ হলো কি, ক্যাটেনেশন রয়েছে তোমাদের, ক্যাটেনেশনের উদাহরণ কি তোমার, ক্যাটেনেশন। এই ক্যাটেনেশনের উদাহরণগুলোর মধ্যে রয়েছে কি তোমার, বুকমিনস্টার ফুলারিন, ঠিক আছে? আমি ফুলারিন লিখে দিলাম। ফুলারিন গুলো হচ্ছে কি একটা ক্যাটেনেশনের উদাহরণ, কারণ এখানে অনেকগুলো কার্বন শিকল যুক্ত হয়। এবং ফুলারেন্স কি কি হতে পারে? ফুলারেন্স গুলো হতে পারে দেখো, C32, সরি, C32, C50, C60, C70, এগুলো প্রত্যেকে কিন্তু ফুলারেন্স এর অন্তর্ভুক্ত। কিন্তু এই যে C60, যে C60, এটাকে বলা হয় তোমার কি, বুকমিনস্টার ফুলারেন, ঠিক আছে? এটাকে বলা হয় তোমার কি, বুক বুকমিনস্টার
এটাকে বলা হয় তোমার বুকমিনস্টার ফ্লোরাইড, ঠিক আছে। বুকমিনস্টার ফ্লোরাইড অবলিক এটার নাম আছে, আর একটা হচ্ছে তোমার কি বাকি বল। বুকমিনস্টার ফ্লোরাইড বা বাকি বল বলা হয়। এখন এই বুকমিনস্টার ফ্লোরাইড কি সংকরিত? বুকমিনস্টার যে কার্বন, যে প্রধান কার্বন আছে, বুকমিনস্টার ফ্লোরাইড কার্বন কি কি সংকরিত, এরকম একটা প্রশ্ন কিন্তু দেয়। তো বুকমিনস্টার ফ্লোরাইডের কার্বন হচ্ছে তোমার কি sp2 সংকরিত। যেহেতু 60টা কার্বন আছে সেহেতু এর আণবিক ভর হবে কত? 6 বাই 72 থেকে 720 আণবিক ভর হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা তোমাদের কিন্তু লাগবে। এখন আর একটা বিষয় তোমাদের, যেগুলো আমি যেহেতু ডিটেলসেই পড়াচ্ছি, এগুলো আর একটা বিষয় তোমাদের। 6 নম্বরটা যদি দেখি, ক্যাটিনেশনের সফলতা। যে তোমার ক্যাটিনেশন, ক্যাটিনেশন এর সফলতার কারণ কি? সফলতার, ক্যাটিনেশনের সফলতার কারণ কি কি, এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, দেখবা। জাস্ট পয়েন্ট গুলা তোমাকে আমি ডিনোট করে দিলাম। এটা হচ্ছে তোমার ক্যাটিনেশন সফলতার অন্যতম কারণ হচ্ছে কি, কার্বনের তোমার মোটামুটি ইলেকট্রন আসক্তি। আমরা কি কার্বনের কি মোটামুটি ইলেকট্রন আসক্তি, কার্বন এর মোটামুটি ইলেকট্রন আসক্তি, ঠিক আছে। আমরা কি জানি, আমরা কি জানি কি কার্বন কিন্তু হচ্ছে তোমার ইলেকট্রন শক্তি কত মনে হয়, উম, যেটাই হোক সেটা মাঝারি ধরনের, ঠিক আছে। এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান, কার্বন এর তড়িৎ ঋণাত্মকতার, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার কি মান, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান জানি আমরা কি 2.5, যেটা কিন্তু একেবারে কমও না আবার অনেক কিন্তু বেশিও না। এছাড়া আরেকটা সবচেয়ে কার্যকরী যে শর্ত, সবচেয়ে কার্যকরী শর্ত হচ্ছে তোমার কার্বন এর ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, কার্বনের ক্ষুদ্র পারমাণবিক, তার মানে ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার, কারণ ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 0.077 কি ন্যানোমিটার, ঠিক আছে। তো এইটা তোমাদের খুব পরীক্ষাতে আসবে না হয়তো, কিন্তু তারপরে তোমরা পড়ে রাখলা। তো এইটা এখন চলো পরবর্তী আমরা দেখতে থাকি আস্তে আস্তে। 7 নম্বর, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখবো যে একটা পলিমারকরণ বিক্রিয়া দেওয়া আছে বই, সেটা হচ্ছে তোমার দেখো, যে ইথিলিন থেকে পলিথিন তৈরি করার বিক্রিয়া। তো এক্ষেত্রে তোমার, সেক্ষেত্রে তোমার মোটামুটি যে চাপ, বা তাপমাত্রা এবং যে প্রভাবক দেওয়া আছে, এইটাই কিন্তু আমাদের মেইনলি দরকার। চলো দেখি, মনে করি ইথিলিনের মনোমার হচ্ছে তোমার CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার এন সংখ্যক মনোমার যুক্ত হয়ে তোমার এখানে তোমার উচ্চ চাপ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে এই অসংখ্য তোমার ইথিলিন মনোমার যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করো, CH2 বন্ড, ঠিক আছে। এটা এইভাবে দিয়ে নিচে এন দিয়ে দিলে, তো এটাই হচ্ছে তোমার কি পলিথিনের মনোমার। এখন পলিমারকরণ বিক্রিয়ার ফলে, পলিমারকরণ এটা কিন্তু একটা পলিমারকরণ বিক্রিয়া। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একটা কি পলিমারকরণ বিক্রিয়া। তোমাদের এখানে লাগবে কি পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে, পলিমারকরণ বিক্রিয়া রয়েছে, এই পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে তোমার জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পায়, জৈব যৌগের সংখ্যা বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি পড়া। এখন এর পরবর্তী তোমাদের দেখো, পরবর্তী তোমাদের কিছু জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে তোমার যেমন বইয়ে দেওয়া আছে বেনজুইক অ্যাসিডের স্ফুটনাঙ্ক, মানে গলনাঙ্ক 121 ডিগ্রি সেন্টিগ্রেড, মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো আমি হাতে লিখছি না। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জিনিসগুলো তোমরা জাস্ট মনে রাখো, তারপরে আমি লিখেই দিনা হয় এখানে তোমরা আহ বেনজোইক অ্যাসিড বেনজোইক অ্যাসিড বেনজোইক অ্যাসিড এটা হচ্ছে তোমার
C6H5COOH। এই বেনজোইক অ্যাসিডের তোমার গলনাঙ্ক হচ্ছে তোমার 121 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক সেম ভাবে তোমার মিথানল এর স্ফুটনাঙ্ক তোমার 65 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং সেই সাথে তোমাদের একটা রয়েছে কি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক, এটা তোমরা একদম কি বলবো সবার জানা মাস্ট, এবং সবাই জানে এটা 801 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তিনটা 801 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জিনিসটা তোমরা কি মাথায় রাখবো, ঠিক আছে? এখন আমরা পরবর্তী জিনিসগুলো দেখার চেষ্টা করি। দেখো এখন আমাদের কি জৈব যৌগের যে শ্রেণী বিভাগ এবং জৈব যৌগের যে তোমার নামকরণ, এই বিষয়গুলো আমরা পরে আসবো, কারণ এই বিষয়গুলো একসাথে আমাদের পড়াতে হয় মেইনলি। সেই জন্য এইটা পরের ভিডিওতে আমরা দেখবো। এখন এরপরে আমরা যেটা দেখবো, যেখান থেকে প্রশ্ন মাস্ট বি দেয়, সরি, এবং আমরা জানি এখান থেকে প্রশ্ন হয়তো এবারও আমাদের দিবে। তো চলো, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে তোমার জৈব যৌগিক সমানতা। সমান্তকে আমরা দেখি কি, কিন্তু মেইনলি তোমাদের সমান্তর দুই ধরনের, একটা গাঠনিক সমান্তর, একটা স্টেরিও সমান্তর। এবং গাঠনিক সমান্তরের মধ্যে কি কি সমান্তর রয়েছে? প্লেন সমানতা, অবস্থান সমানতা, কার্যকারীমূলক সমানতা, মেটামারিজম এবং কি টটোমারিজম, ঠিক আছে? এখন এখান থেকে মেইনলি দেয় তোমাদের টটোমারিজম, মেটামারিজম, কার্যকারীমূলক সমানতা, এই বিষয়গুলো তোমাদের বেশি দেয়। এখন অবস্থান সমানতা বলতে কি বোঝায়? প্রথমে আমরা আসি চেইন সমানতা। চেইন সমানতা বলতে কি, একই আণবিক সংকেতযুক্ত চেইন সমানুগুলো একই সমগোত্র শ্রেণীর সদস্য, এবং এরা শাখাবিহীন বা শাখাযুক্ত কিন্তু হয়ে থাকে। এবং এর ধর্মে কি পার্থক্য দেখা যায়, যেমন দেখো তোমাদের যদি CH3 বন্ড, এটা একটা যৌগ, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি বিউটেন, এটা হচ্ছে কি বিউটেন, ঠিক আছে? আবার ঠিক একই তোমার সংকেত থাকবে, আর সংকেত জন্য তোমরা করো, তাহলে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড CH3, এটাও কিন্তু তোমার একই, দুটো সংকেত কিন্তু একই থাকবে। এটা হচ্ছে তোমার 2 মিথাইল প্রোপেন। তো এটা হচ্ছে কি, এটা তো এই পাশে তোমার কি সংকেত একই, এবং এই পাশেও কি তোমার সংকেত একই, কিন্তু এই ধর্ম আলাদা। এবং ধর্ম আলাদা এবং সংকেত একই হলে তাকে বলা হয় কি তোমার সেন সমানু, ঠিক আছে? তাকে বলা হয় কি সেন সমানতা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কি সেন সমানতা, মনে রাখবা। এর পরবর্তীতে আমরা দেখি অবস্থান সমানতা, ঠিক আছে? এখন দেখো, এটা মনে করে একটা জৈব যৌগ আছে যেখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উভয়ই আছে, কিন্তু একই জায়গাতে নাই, অর্থাৎ একই অবস্থায় নাই। সেটা হচ্ছে তোমাদেরকে কি তোমার এটা হচ্ছে অবস্থান সমতা। যেমন তোমার ধরি CH2 ডবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, এটা একটা মানে যৌগ। ঠিক আরেকটা যৌগ তোমার CH3 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH3। দেখো এই দুইটা এই দুইটা গাঠনিক সংকেত কি তোমার C4H8, ঠিক আছে না? অর্থাৎ এই দুইটাই তোমার কি বিউটিন। কিন্তু এখানে আছে তোমার হচ্ছে কি ডাবল বন্ড আছে কি 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, কিন্তু এখানে ডাবল বন্ড আছে তোমার কি 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত। অর্থাৎ কি, যে তোমার দ্বিবন্ধন ত্রিবন্ধনের যে অবস্থান, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন এর যে অবস্থান, কিংবা যে কোনো একটা কার্যকরী মূলক, এখানে মনে করো হাইড্রোক্সিল থাকতে পারে বা কার্বক্সিল অ্যাসিড, এই মূলকটা এখানে যেমন 1 নম্বর কার্বনে যুক্ত, এখানে যেমন তোমার 2 নম্বর কার্বনে যুক্ত, এরকম যদি হয় সেক্ষেত্রে তার পার্থক্য হলে সেটাকে বলা হয় তোমার কি অবস্থান সমতা, অর্থাৎ একই অবস্থানে নাই। এটা হচ্ছে তোমার কি অবস্থান সমানতা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কি অবস্থান সমানতা। এখন তোমাদের পরবর্তীটা দেখাই আমি।
এখন তোমার যদি আমরা দেখাই পরবর্তী 10 নম্বরটা, এরপরে আসে আমাদের কি কার্যকারী মূলক সমানতা, ঠিক আছে না? এখন কার্যকারী মূলক বলতে কি, মনে করো একটা কার্যকারী মূলক রয়েছে। ধরি এখন ধরো একটা CH3 CH2 OH, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি ইথানল, ঠিক আছে না? আমরা জানি কি ইথানল। এইটাকেই আমরা আরেকভাবে তোমার CH3 বন্ড ও বন্ড CH3 যদি লিখি, তাহলে এটা হয়ে গেল কি তোমার ইথার। এটারও যে সংকেত তোমার, এটারও সেই সংকেত, কিন্তু কার্যকারী মূলকের ভিন্নতা। এখানে আছে কি হাইড্রক্সিল কার্যকারী মূলক, আর এখানে আছে কি তোমার কিটোন মূলক। এই যে তোমাদের কার্যকারী মূলকের ভিন্নতা, এইটাকে তোমার বলা হচ্ছে কি কার্যকারী মূলক সমানতা। কার্যকরী, সরি, কার্যকারী মূলক সমানতা। এখন তোমাদের একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, এখানে কিন্তু মোটামুটি যে একটা জিনিস দেখা থাকে, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের অ্যালকোহল এবং ইথারের মধ্যে মোটামুটি তোমার কার্যকারী মূলক সমানতা হতে, এবং অন্যদিকে অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড অ্যালকিনন এবং কিটোনের মধ্যে কার্যকারী সমানতা ঘটে। এই জিনিসটা তোমরা কি মনে করবে? অ্যালকোহল ও ইথার এবং এবং অ্যালডিহাইড প্লাস অ্যালকিনল প্লাস কিটোন, এই তিনটার মধ্যে তোমার কি সমানতা ঘটে কার্যকারীমূলক। তোমাদের মেইনলি কিন্তু পরীক্ষাতে এটাই দিবে যে অ্যালডিহাইড মানে কোনটার কোনটার একদম পরীক্ষা যদি দিয়ে দেয় নিচের কোনটিতে কার্যকারীমূলক সমানতা ঘটে না, তোমাকে দিয়ে দিল অ্যালডিহাইড অ্যালকিনল কিটোন, আর অন্য একটা অপশনে তোমার ধরো দিয়ে দিল যে অ্যামিন বা কার্বক্সিলিক অ্যাসিড, তখন তুমি কি দিবা? তখন তোমাকে ওই ওই অপশনটা সিলেক্ট করতে হবে। এটাই হচ্ছে মেইনলি প্রশ্ন করবে। এখন পরবর্তীতে আমরা আসি, এখন যদি পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি, দেখ পরবর্তীতে আমরা যদি দেখি 11 নম্বরটা, এবার আমরা আসি মেটামারিজম। দেখো এখন মনে করো একটা সংকেত আছে CH3 বন্ড ও বন্ড CH2 বন্ড CH3, এটা একটা সংকেত আছে। এবং আরেকটা সংকেত আছে তোমার CH3 বন্ড CH2 বন্ড ও বন্ড CH2 বন্ড CH3। এখানে ভুল হয়েছে লেখা, এটাও CH2 বন্ড CH3। দেখো উপরে এবং নিচে এই দুটো সংকেত, এই দুটো সংকেত কিন্তু একই, কিন্তু এই যে দেখো মেইন যে মূলক, এই মেইন মূলকের দুই পাশে, এই পাশে কি দুইটা কার্বন, এই পাশেও তোমার কি দুইটা কার্বন, কিন্তু এখানে যদি লক্ষ্য করো আমরা মেইন মূলক এর এক পাশে কি এখানে একটা কার্বন এবং আরেক পাশে কি তিনটা কার্বন। এই যে পার্থক্য, যে মূলকের দুই পাশে কার্বন সংখ্যার পার্থক্যর কারণে যে সমতা ঘটে, সেটাকে বলা হয় কি তোমার মেটামারিজম, ঠিক আছে? সেটাকে বলা হয় কি মেটামারিজম। এই পুরো প্রসেসটাকে বলা হয় মেটামারিজম। এখানেও আমাদের একটা জিনিস দেখতে হবে, মেটামার্থিক এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেয়, সেটা হচ্ছে তোমার দেখো মেটামারিজম তোমার দ্বিযোজী মূলক, এখানে এটা মনে রাখবা, দ্বিযোজী মূলক। আচ্ছা, দ্বিযোজী মূলক যুক্ত ইথার, দ্বিযোজী মূলক যুক্ত তোমার ইথার, কিটোন, আর এখানে কি সেকেন্ডারি, সেকেন্ডারি অ্যামিন, ঠিক আছে? অর্থাৎ দ্বিযোজী মূলক যুক্ত ইথার কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন, এই তিনটার মধ্যে কি তোমার মেটামরিজম ঘটে, এই জিনিসটা কিন্তু দেখে রাখবে।
আরেকটা জিনিস এখানে দেওয়া আছে তোমার, দেখো C4H10 এবং ও, C4H10O, এটার কি তোমার তিনটি এটার কি তোমার তিনটি মেটামর আছে। এই জিনিসটা তোমরা দেখে রাখবা, এখান থেকে এর বেশি কিছু তোমাদের আশা করি দিবে না। এখন এরপরে চলো একটা বিষয় আমাদের বাকি আছে, সেটা হচ্ছে কি তোমার টটোমারিজম। টটোমারিজম এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ সবচেয়ে বেশি এখান থেকে দেয়। অর্থাৎ টটোমারিজম সমান্তরালে মনে করে একটা কার্যকারী মূলক সম্বন্ধ, অর্থাৎ এখানে একটা কার্যকারী মূলক থাকবে। তবে যদি মনে করে একটা কার্যকারী মূলক থাকে, সেটা আবার অন্য কার্যকারী মূলকে রূপান্তরিত হবে। এই জন্যই এইটাকে বলা হয় কি গতিশীল কার্যকারী মূলক সমতা। এই টটোমারিজমের কি তোমার অপর নাম হচ্ছে কি গতিশীল কার্যকারী মূলক সমতা। গতিশীল কার্যকরী মূলক সমানতা, ঠিক আছে, গতিশীল কার্যকারী মূলক সমানতা। এখন চলো দেখি কিভাবে একটা থেকে একটা পরিণত হয়। যেমন ধরো আমরা যদি প্রোপানন ধরি, প্রোপাননের সংকেত কি আমরা জানি, CH3, C ডবল বন্ড O বন্ড CH3, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে, C ডবল বন্ড O বন্ড CH3। এটা তো স্বতঃস্ফূর্ত ভাবে অন্যতে পরিণত হয় কিভাবে, চলো দেখি। আমরা জানি কি অক্সিজেন তড়িৎ অন্তর্গত বেশি, তখন অক্সিজেন এই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টান দেয়, ঠিক আছে। তখন কি এই যে কার্বন থাকে, এই কার্বনে কিন্তু তোমার ইলেকট্রন ঘাটতি পড়ে। তো এই যে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে তোমার এভাবে না দেখাই, আমি এভাবে দেখাই, CH2, এখানে একটা হাইড্রোজেন বন্ধন আছে মনে করো। যেহেতু এই কার্বনে তখন ইলেকট্রন স্বল্পতা পড়ে, তখন এই যে এখান থেকে একটা ইলেকট্রন এই কার্বনটা নিজের দিকে টেনে নেয়, তখন এখানে দ্বিবন্ধন হলো এবং কার্বনের এখানে কিন্তু তোমার একটা হাইড্রোজেন কিন্তু ফ্রি হয়ে গেল। তখন কি হয় পরবর্তী দেখো, এখানে CH3 থাকলো, আর এখানে তোমার সি, এখানে বন্ধন ও। এই যে হাইড্রোজেনটা ফ্রি হলো, এই হাইড্রোজেনটা তখন এখান থেকে তোমার এই অক্সিজেনের সাথে এসে যুক্ত হলে COH উৎপন্ন হলো। এবং এখান থেকে তোমার যে CH3 ছিল, সেটা কিন্তু ডাবল বন্ড হলো, এই যে এখান থেকে একটা বন্ধন টেনে নিয়ে এখানে ডাবল বন্ড সৃষ্টি হয়েছে। ডাবল বন্ড সৃষ্টি হওয়ার কারণে এখানে তোমার CH2 থেকে গেছে। এখন এটা কিন্তু আমরা অন্যভাবেও লিখতে পারি, এটাকে আমরা পুনর্বিন্যাস করে আমরা যদি লিখি CH3 বন্ড CH2 বন্ড CHO, অর্থাৎ কি এটার নাম কি দেখা যাচ্ছে, এটা যদি এমনি রাখো তাহলে এটার নাম হয় কি প্রোপিন টুয়াল। প্রোপিন টুয়াল, এটা তুমি যদি এভাবে দেখো তাহলে কি লেখা যায়, প্রোপানেল, ঠিক আছে, প্রোপিন টু অল বা প্রোপানেল। তো কি এক প্রকার গতিশীল গুলো কার্বন অনুসরণ, এখানে কি ছিল, C ডবল বন্ড O মূলক ছিল, আর এখানে COH মূলক, অর্থাৎ এখানে কিটোন মূলক ছিল, এখানে হয়ে গেল কি অ্যালকোহলিক মূলক বা হাইড্রোক্সিলিক মূলক। এটাই হচ্ছে আমাদের টটোমারিজমের উদাহরণ। এরকম আরো অনেক টটোমার আছে, যেমন এখানে দেওয়া আছে, তোমরা নামগুলো পড়ে নিবা। যেমন আমি যদি বলি, তোমার ইথানল, প্রোপানল, এসিটোফেনন, তারপরে তোমার প্রোপানন, বিউটানন, এগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো তোমার টোটোমারিজম দেয়। তারপরে আমি কিছু লিখে দিই, যেমন তোমাদের ইথানল, ইথানল, প্রোপানল, তারপরে তোমাদের কি আছে, কিটোন, অ্যাসিটাফেনন। তোমরা একটু বই থেকে দেখে নিও, এগুলো প্রত্যেকটা লেখা সম্ভব না, তোমরা যদি বই থেকে দেখে নাও তাহলে বিষয়টা কিন্তু ভালো হবে। তো মোটামুটি তোমাদের টটোমারিজম শেষ। এরপরে যে আরেকটা বিষয়, এখানে আরেকটা বিষয় তোমাদের লক্ষণীয় মনে করো এই টটোমারিজমের মধ্যেই, যে তোমার বেনজালডিহাইড এবং বেনজোফেনন, এরা কিন্তু টটোমারিজম প্রদর্শন করে না। কারণ কিসের জন্য, তোমার এখানে কিন্তু তোমার টটোমারিজম প্রদর্শন করতে হলে আরেকটা বিষয়, এদের কিন্তু তোমার হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা লাগে। তো দেখো বেনজালডিহাইডের সংকেত কি জানি আমরা, বেনজালডিহাইড দেখতে কেমন, বেনজালডিহাইড, এটা হচ্ছে তোমার কি বেনজালডিহাইড। এটা যদি সংকেত রূপান্তরিত করি আমরা কি হয়, C6H5CHO, ঠিক আছে না। এখন এই যে এখানে যে যুক্ত হয়েছে CHO, এখানে হাইড্রোজেনটা প্রতিস্থাপন করে কিন্তু CHO যুক্ত হয়েছে, অর্থাৎ CHO যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনে কিন্তু তোমার হাইড্রোজেন নেই, ঠিক আছে, আলফা হাইড্রোজেন নেই। সেই কারণে অর্থাৎ যে মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকে, সেই কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এখানে আলফা হাইড্রোজেনটা নাই, সেই জন্যই তোমার এরকম আছে। এখন আমি ডিটেলস যদি দেখাই, দেখো কার্বন, কার্বন,
ঠিক আছে, এখানে মনে করো এখানে আছে, এখানে, এখানে। এখন এখানে আছে তোমার কি, CH O, এখানে তোমার এইচ, এখানে এইচ, এখানে তোমার এইচ, এখানে এইচ এবং এখানে এইচ, হাইড্রোজেন। এখানে কি, এই যে কার্বন, এই কার্বনের সাথে এই মূলকটা যুক্ত আছে, এই মূলকের সাথে এই তখন এই কার্বনের সাথে কিন্তু আর কোনো হাইড্রোজেন নেই, হাইড্রোজেন কিন্তু আর কোনো হাইড্রোজেন তোমাদের নেই, সেহেতু এই কার্বনে আলফা হাইড্রোজেন না থাকার কারণে এটা তোমার এইখানে তোমার প্রতিস্থাপিত হতে পারে না, তোমার দ্বিবন্ধন গুলো। সেই কারণে তোমার এই তোমার আলফা হাইড্রোজেন যদি না থাকে, তারা তোমার কি টটোমারিজম প্রদর্শন করে। ঠিক আরেকটা সেরকম আরেকটা উদাহরণ হলো কি বেনজোফেনন, বেনজোফেনন উদাহরণ হলো কি তোমার C6H5 বন্ড, ভালোভাবে দেখাই তোমার C6H5 বন্ড CO বন্ড C6H5, ঠিক আছে। এখানেও কিন্তু যে মূলক যুক্ত আছে এটার সাথে কার্বন যুক্ত আছে, সেখানে তোমার হচ্ছে আলফা হাইড্রোজেন নাই, দেখতে আছে H5 হয়ে আছে। তো এইভাবে তোমরা মোটামুটি নির্ণয় করবে। এখন আসছি তোমাদের পরবর্তী টপিক, সেটা হচ্ছে জ্যামিতিক সমতা। তো তোমাদের মনে হয় এটা তোমার 13 নম্বর হবে, জানি না। তো জ্যামিতিক সমতা, জ্যামিতিক সমতা, জ্যামিতিক সমানতা। তো জ্যামিতিক সমানতা তোমাদের পড়ার আগে তোমাদের শুধু শর্ত পড়তে হবে। জ্যামিতিক সমানতা শর্ত নাম্বার 1 হচ্ছে তোমাদের কি, প্রতিস্থাপিত অ্যালকিন, প্রতিস্থাপিত তোমাদের অ্যালকিন হতে হবে। অনেক সময় কিন্তু অ্যালকেন দিয়ে দেয়, কিন্তু অ্যালকেনে কিন্তু হবে না, প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে এবং চাক্রিক জৈব যৌগ হতে পারে, হতে হবে। ঠিক আছে, কি চাক্রিক জৈব যৌগ, চাক্রিক জৈব যৌগ হতে হবে। চাক্রিক যৌগ যৌগ বল অর্থাৎ কি, যে বলয় গুলা থাকে না চক্র আকারে ঘুরে, সেই রকম আর কি হতে হবে। যেমন তোমাদের এখন যদি দেখাই আমরা উদাহরণ হিসেবে, দেখো যে বিউট টুইন, ঠিক আছে। এখন দেখো বিউট টুইন যদি আমরা দেখাই, দেখো এখানে সরি এখানে ভুল হয়েছিল একটু। এখন আসো আমরা তোমাদের বিউট টুইনটা দেখাই। এখানে কার্বন, ডবল বন্ড কার্বন, এখানে তোমার আছে কি CH3, এখানে থাকবে তোমার এইচ, এখানে থাকবে এইচ, এখানে থাকবে কি CH3। এখানে কিন্তু এই দেখো অ্যালকিন আছে, অর্থাৎ কি অ্যালকিনটা প্রতিস্থাপন করা যায়, অর্থাৎ কি বন্ধন বরাবর ঘূর্ণন সম্ভব হয়। আরেকটা তোমার যদি এই পাশে দেখাই C ডবল বন্ড C, এই দুইটার কি নাম হচ্ছে তোমার বিউট টুইন। এক্ষেত্রে দেখো CH3 এবং CH3 এই দুইটা কিন্তু এক পাশে আসে। যখন তোমাদের এক পাশে থাকে তোমাকে কি বলা হয়, সিস সমাণু। এবং দেখো এখানে CH3 এবং CH3 এই দুটো কি তোমার বিপরীত পাশে আছে, তখন বলা হয় কি ট্রান্স। ট্রান্স মানে বিপরীত, ঠিক আছে। তখন বলা হয় তাদেরকে ট্রান্স সমাণু। তো এরকম ভাবে প্রত্যেকটা তোমার দিবে যে বিউট টুইনের কি কি সমাণু আছে। ঠিক আছে, এরকম ভাবে দেখো, তোমার হচ্ছে পেন টুইন করা যায় এরকম ভাবে। এবং জ্যামিতিক সমান্তর কিছু সাধারণ ধর্ম আছে, ঠিক আছে। জ্যামিতিক সমান্তর ধর্মগুলোর মধ্যে দেখো, যেমন দেখো তোমাদের কয়েকটা ধর্ম পড়তে হবে। যেমন এখানে আমি যদি পার্থক্য করে দিই তোমার, এবার সাথে ট্রান্স লিখি, এবার সাথে যদি লিখি সিস, ঠিক আছে। আর এখানে তো তোমার কিছু তোমার শর্ত দিই, যেমন দেখো এখানে শর্তগুলো আছে তোমার গলনাঙ্ক, এখানে যদি তোমার দিই স্ফুটনাঙ্ক, সুস্থিতি, সুস্থিতি, ঘনত্ব, দ্রবণীয়তা। আপাতত তোমাদের এই কয়েকটা দিয়ে দেখালাম। তো আমরা কি জানি, তোমার ট্রান্স সমাণুর গলনাঙ্ক, তোমাদের কি ট্রান্স সমাণুর গলনাঙ্ক কি
শীর্ষ মানুষটাতে কি বেশি হয়, ঠিক আছে, শীর্ষ মানুষটাতে কি বেশি হয়। কারণ কি জানো, ট্রান্স সমান্তর প্রতিসমতার কারণে ক্যালাস-ল্যাটিস যেগুলো আছে সেগুলো তোমার ট্রান্স সমান্তর কারণে তোমার হচ্ছে ক্যালাস-ল্যাটিসে অণুগুলো নিকটে থাকে, সেই কারণে তোমার মানে বন্ধনটা অধিক দৃঢ় হয়। আর তোমার হচ্ছে শীর্ষ মানুষ তোমার হচ্ছে যে তোমার অণুগুলা সেগুলো একটু দূরবর্তীতে অবস্থান করে, সেই জন্য কিন্তু তোমাদের এই মানে কি আর কি তোমাদের গণনাঙ্কটা কিন্তু কম হয়, অর্থাৎ কি বন্ধনটা অত বেশি দৃঢ় হয় না। এখন এখানে উদাহরণ যদি আমরা বলি, বইয়ে যেটা দেওয়া আছে সিনামিক অ্যাসিডের তোমার দেওয়া আছে এখন শীর্ষ সমাণু গণনাঙ্ক 68 এবং ট্রান্স সমাণু গণনাঙ্ক 133, তোমরা একটু একটু দেখে নিও। এছাড়াও শীর্ষ অণুর সুস্থিতি, শীর্ষ অণুর যেহেতু তোমাদের বন্ধন মানে কম দৃঢ়, বন্ধন কম দৃঢ় থাকার কারণে কি এরা তোমার বন্ধন গঠন করতে পারে, বন্ধন গঠন করার জন্য আবার চায়, সে তোমাদের কি শীর্ষ সমাণুর কি সুস্থিতি হবে তোমার কি কম হবে। এবং এরা যেহেতু বন্ধন গঠন অনেক শক্তিশালী, সেহেতু তোমাদের সুস্থিতির সমাণুতা কি যেহেতু গঠন তৈরি করে আছে, সেহেতু আর তো ওরা বন্ধন গঠনের প্রবণতা দেখাবে না, সেহেতু তারা সুস্থিত আছে এবং তাদের বন্ধন গঠনের প্রবণতা কি বেশি, ঠিক আছে, এটা মনে রাখবা। এখন যদি বলো শীর্ষ সমাণুর ঘনত্ব, শীর্ষ সমাণুর ঘনত্ব কি, শীর্ষ সমাণু যেহেতু তোমার শীর্ষ সমাণুর ঘনত্ব তোমার বেশি হয়, যে শীর্ষ ঘনত্ব বলি বলি শীর্ষ সমাণুর ঘনত্বটা হয় তোমার বেশি, আর ট্রান্স সমাণুর ঘনত্বটা হয় কি তোমার কম। এবং তোমার যে তোমার শীর্ষ সমাণু রয়েছে, শীর্ষ সমাণুর একটা উদাহরণ হচ্ছে তোমার ম্যালিক অ্যাসিড, এখানে তোমরা কিন্তু এই উদাহরণটা দেখতে পারো। এই সময় পানিতে দ্রবণীয়তা তোমার হচ্ছে এই শীর্ষ সমাণুর কি তোমার বেশি হয়, এবং ট্রান্স সমাণুর কি এই পানিতে দ্রবণীয়তা কম হয়, ঠিক আছে না, পানিতে দ্রবণীয়তা কম হয়। এবং যদি আমরা স্ফুটনাঙ্ক বলি, এই শীত সমাণু ট্রান্স সমাণু স্ফুটনাঙ্ক কি কম হয়, স্বাভাবিকভাবে এটা হবে, কারণ ট্রান্স সমাণু একসাথে থাকে, সেহেতু এটাকে তোমার স্ফুটনাঙ্ক কম হওয়াটাই স্বাভাবিক, এবং শীত সমাণুর স্ফুটনাঙ্ক তোমার কি বেশি হয়। তোমরা এই কয়েকটা জিনিস এবার শখ করে করে মনে রাখবা, তাইলে হবে, এর বাইরে তোমাদের আর কিছু পড়া লাগবে না। এখান থেকে যদি কোনো প্রশ্ন দেয় তোমরা আশা করি পারবা। এখন তোমাদের আসি পরবর্তীতে যেটুকু পড়াতে হবে সেটা হচ্ছে তোমাদের আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, এখানে আমরা লিখে দিই, ডাই ইলেকট্রিক ধ্রুবক, ডাইলেকট্রিক ধ্রুবক তোমার পানির হচ্ছে তোমার কত 80, এবং ইথানল, ইথানলের তোমার ডাইরেক্ট ধ্রুবক হচ্ছে কি 20। এই যে টপিক মনে রাখবে, এখান থেকে হয়তো একটা প্রশ্ন দিলেও দিতে পারে। সরি, এটা ইথানল না, সরি মিথানল হবে। ইথানলের ইথানলের বীজ হলো মিথানল, মিথানল রয়েছে, মিথানলের ডাইরেক্ট ধ্রুবক হচ্ছে তোমার কি 30, ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে একটু, ঠিক আছে। এখন চলো আমরা পরবর্তী পেজে দেখতে থাকি। এখন তোমাদের আলোক সক্রিয় সম্বন্ধটা করা উচিত। এখন আলোক সক্রিয় সম্বন্ধের ক্ষেত্রে তোমাদের কিছু শর্ত থাকে, ঠিক আছে, আলোক সক্রিয় সম্বন্ধে কিছু শর্ত থাকে, যেমন দেখো আলোক সক্রিয় সম্বন্ধ শর্তগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো তোমাদের এখন দেখাই। আলোক সক্রিয় সমান, ঠিক আছে, আলোক সক্রিয় সমান তোমাদের, এখন আলোক সক্রিয় সমান সম্পর্কে আমি একটু ডিটেলসে বলবো। তো তো চলো দেখি আলোক সক্রিয় সমান সম্পর্কে। এখন আলোক সক্রিয় সমান হতে হলে তোমাদের কিছু শর্ত মেনটেন করতে হবে, যেমন 1 নম্বর যে শর্ত আমরা দেখি, এখানে তোমার অপ্রতিসম কার্বন থাকতে হবে, অপ্রতিসম কার্বন থাকতে হবে, অপ্রতিসম কার্বন থাকতে হবে, অবলিক কাইরাল কেন্দ্র বলতে হবে, তোমার কাইরাল কেন্দ্র বলা যায়, কাইরাল কেন্দ্র থাকতে হবে। তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার উভয় কনফিগারেশন, দুইটা পরমাণু যদি থাকে, কনফিগারেশন দর্পণ প্রতিবিম্ব হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। এবং তোমাদের আরেকটা শর্ত যদি আমরা বলি, আরেকটা শর্ত হচ্ছে সেটা তোমাদের উভয় কনফিগারেশন
কনফিগারেশন অসমবায়িত হবে, অসমপাতিত হবে। এখন এই বিষয়গুলো তোমাদের এখন বুঝাবো, চলো। এখন দেখো, তোমাদের যে অপরিসম ক্যারাল কার্বন, অর্থাৎ মনে করো একটা কার্বন পরমাণুতে চারটি ভিন্ন ভিন্ন যদি মূলক থাকে, তখন সেটাকে বলা হয় কি তোমার অপরিসম কার্বন বা অপরিসম ক্যারাল কেন্দ্র। এখন এরকম একটা উদাহরণ যদি আমরা বলি, দেখো এরকম একটা উদাহরণ আমরা যদি বলি, তোমার টার্টারিক অ্যাসিড আছে, তোমার হচ্ছে কি বিউটানল আছে, এরকম আছে অনেক, তোমার প্রোপানয়িক অ্যাসিড আছে, এগুলা কিন্তু আমরা দিয়ে কিন্তু দেখতেই পারি। যেমন ল্যাকটিক অ্যাসিড দিয়ে আমরা যদি প্রথমে উদাহরণটা দেখি, ধরো ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা আমরা বলি কি, যেমন একটা কার্বন, এখানে আছে তোমার কার্বক্সিলিক মূলক, নিচে রয়েছে তোমার কি মিথাইল মূলক, এই পাশে যদি রয়েছে তোমার হাইড্রক্সিল মূলক, এবং এই পাশে যদি তোমার কি হাইড্রোজেন থাকে, তাহলে এই যে কার্বন, এখানে তোমার এইভাবে তোমার ক্যারাল কেন চিহ্ন করা হয়। তাহলে দেখো এই কার্বনের চারটা ভিন্ন মূলক আছে, যেমন একটা হাইড্রোজেন আছে, একটা কার্বক্সিলিক আছে, একটা হাইড্রক্সিল এবং কি একটা মিথাইল। তাহলে এটাকে এই কার্বনটাকে বলা হয় কি অপরিসম কার্বন। এটাই হচ্ছে তোমার কি অপরিসম কার্বন, বা এটাকে বলা হয় কি কাইরাল কেন্দ্র। এখন দেখো, তোমাদের পরবর্তী পয়েন্টে বলা হয়েছিল কি উভয় সমাণু, আর এর দ্বারা যদি আরেকটা সমাণু তুমি পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। তো তোমরা যদি আয়নার সামনে দাঁড়াও, তাহলে তোমার চেহারা কি পুরো উল্টাই যায় না? অর্থাৎ যে হাইড্রোজেন যদি এই পাশে থাকে, হাইড্রোজেন চলে আসবে তোমার এই পাশে, সরি, হাইড্রোজেনটা তোমার চলে আসবে কি, হাইড্রোজেনটা চলে আসবে তোমার এই পাশে, এবং হাইড্রক্সিলটা চলে গেল কি তোমার এই পাশে, ঠিক আছে। এখানে তোমার যে যা ছিল C+H, এটা তোমার H+O+C হয়ে গেল, H+O+C হয়ে গেল। এরা ছিল তোমার কি CH3, এটা হয়ে গেল তোমরা H3। সেই জন্য দরকার হলে তোমরা হাতে লিখে তোমরা আয়নার সামনে যেয়ে দাঁড়াবা, দেখবা তোমাদের এইরকমই কিন্তু আসবে। তো এটা আসলে কি, এখানে একটা কাইরাল কার্বন, কাইরাল কেন্দ্র, কারণ এখানে তোমার একটা ভিন্ন মূলক আছে। তাহলে এইটা, দেখো এইটা, এটা এবং এটা, এটা কি পরস্পরে কি দর্পণ প্রতিবিম্ব হয়নি? আর দর্পণের সামনে যদি দাঁড়াও, তাহলে কি এটা এবং এটা ঠিক এইরকম ভাবে আসবে। এখন আরেকটা তোমাদের পয়েন্ট বলা হয়েছে যে কি পরস্পরের অসমমিত হবে। এইটাকে যদি তুমি নিয়ে এসে এইটার উপর বসাই দাও, তাহলে কি মিলবে? কারণ এখানে দেওয়া আছে কি C+H, এখানে হয়ে গেছে কি H+C, তাই না? তাহলে কি এটা কি মিলবে? আবার এখানে CH3, এখানে H, তোমার হচ্ছে H3C, এটা যদি উল্টা করে এনে এর উপর মিলাই দাও, তাহলে কি, মনে করো উল্টা করে এনে তুমি এটা মিলাই দিলে কি H3 এর সাথে মিলবে কি C, এবং সরি, H3 এর সাথে মিলবে হচ্ছে তোমার কি C, ঠিক আছে। আবার এখানে তোমার হাইড্রক্সিল আছে, হাইড্রক্সিলের সাথে কোনোভাবে কি এই পাশের এইচটা কি মিলবে? মিলবে না। তো এইভাবে কিন্তু আমাদের আলোক সক্রিয় সমানতা আমরা পড়তে পারি। এখন আমাদের আরো আছে কি তোমার, এখন আলোক সক্রিয় সমান দুঃখিত, এখন আলোক সক্রিয় সমানতা নির্ণয়ের জন্য একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে কি, এটা তোমরা দেখবা, এটা এখানে লিখি, আলোক সক্রিয় সমানতা নির্ণয়ের জন্য আলোক সক্রিয় সমানতা তে তোমার এখানে আহ পোলারাইজিং পোলারাইজিং ফিল্টার রূপে তরল স্ফটিক ব্যবহৃত হয়। এই জিনিসটা তোমরা মনে রাখবা, অনেক সময় পরীক্ষা দেয় আলোক সক্রিয় সমান নিচে, মানে নিচের কোথায় পোলারাইজিং ফিল্টার ব্যবহৃত হয়, ঠিক আছে, তখন তোমরা দিবা আলোক সক্রিয় সমানতা, ওখানে চেইন সমানতা, গাঠনিক সমানতা, এইসব অপশন গুলো কিন্তু থাকবে, কিন্তু তোমাদের কি দিতে হবে, তোমাদের মেইনলি এই সমানতাটার নাম দিতে হবে। এখন আলোক সক্রিয় সমানতার কিছু ধর্ম যেগুলো আছে, সেগুলো আমরা দেখবো, পড়ার চেষ্টা করবো। চলো দেখি। যেমন এখানে তোমাদের একটা বলতে পারি, আলোক সক্রিয় সমানতার ক্ষেত্রে তোমাদের কি এনানসিওমার, এনানসিওমারিজম, ঠিক আছে। এখানে কি আসবে তোমাদের এনানসিওমারিজম। এখন দেখো এনানসিওমারিজম বলতে কি বোঝায়, মনে করে একটা যৌগ আছে যেটা আলোক সক্রিয় এবং এটা দুইটা সমাণু, দুইটা সমাণু পরস্পরে কি তোমার এনানসিওমার, আসলে এটা এনানসিওমার বলতে তোমাদের এখানে
যে তোমাদের এর আগে আমরা ল্যাকটিক অ্যাসিডের কথা বুঝাইলাম না, যে ল্যাকটিক অ্যাসিড এক পাশে কি ছিল হাইড্রক্সিল, তারপরে অপর পাশে আরেক পাশে যা হয়ে গেল সেটা কি হাইড্রোজেন, অর্থাৎ যখন আমরা উল্টাই দিলাম। তো এইটা যে পরস্পরের কি এনানসিওমার, এই দুইটা এর আগে দেখাইলাম। এর আগে তোমাদের আমি দেখাই, যেটা হচ্ছে তোমার এই যে এখানে যে এই যে এইটা এইটা আর তোমার এইটা, এই দুইটা হচ্ছে তোমার পরস্পরিক কি একটা এনানসিওমার, ঠিক আছে, এইটাই এখানে বুঝাইছে। এবং এই প্রসেসকে বলা হয় কি এনানসিওমারিজম। এবং রেসিমিক মিশ্রণ, মনে করো এটার কি এটার ডান পাশে কি তোমার এটার ডান পাশে তোমার কি এটার ডান পাশে তোমার আছে কি হাইড্রক্সিল, আর এটার ডান পাশে আছে কি তোমার কি হাইড্রোজেন, ঠিক আছে। তো এখন কি যদি আমরা এটাকে ধরি, তোমার মনে করো যদি আমরা দেখো, যদি আমরা এটাকে দেখো এখানে যদি আমরা এটাকে তোমার হচ্ছে কি ডি ল্যাকটিক অ্যাসিড ধরি, যেহেতু ডান পাশে হাইড্রক্সিল এবং এটার বাম পাশে হাইড্রক্সিল থাকার কারণে এটাকে আমরা যদি এল ল্যাকটিক অ্যাসিড ধরি, এখন এই দুইটাকে যদি মিলিয়ে দিই তাহলে আমাদের কি হয় ডিএল ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। এটাকে তোমার বলা হচ্ছে কি রেসিমিক মিশ্রণ। তো রেসিমিক মিশ্রণে তোমার হচ্ছে কি আর রেসিমিক মিশ্রণ বলা হচ্ছে, রেসিমিক মিশ্রণ শব্দটি আসছে রেসোম্যাটস থেকে। এখন আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে রেসিমিক মিশ্রণ, এই রেসিমিক মিশ্রণ এটা তোমাদের পরীক্ষাগারে ডিএল ল্যাকটিক অ্যাসিড, যে দুইটা ল্যাকটিক অ্যাসিড দেখালাম তোমার, ডিএল ল্যাকটিক অ্যাসিড, ডিএল ল্যাকটিক অ্যাসিড সংশ্লেষের মাধ্যমে কিন্তু তোমাদের কি এখানে তোমার ডিএল ল্যাকটিক সংশ্লেষের মাধ্যমে তোমাদের আহ আর কি রেসিমিক মিশ্রণ রেসিমিক মিশ্রণ তৈরি করা হয়, রেসিমিক মিশ্রণ তৈরি করা হয়। আর রেসিমিক মিশ্রণ শব্দটা আসছে রেসিম্যাটস থেকে। আরেকটা জিনিস সেখান থেকে তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড, ডিল্যাকটিক অ্যাসিড এটা পাওয়া যায় কোথায়, মাংস পেশিতে। আর একটা এল ল্যাকটিক অ্যাসিড আছে তোমাদের, এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড তোমাদের পাওয়া যায় কি টক দধিতে, ঠিক আছে। এই টপিক গুলো তোমাদের যেহেতু কৃষিগুচ্ছ পরীক্ষায় তেমন ম্যাথ দেয় না বা ডিটেলস অত কিছু থেকে দেয় না, সে তোমাদের কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলা তোমাদের আসবে। যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এগুলা খুবই উপকারী, তারা কারণ তাদের এগুলো সবকিছু পড়ায় আছে। এখন আরেকটা বিষয় ডি ল্যাকটিক অ্যাসিড, এখানে ডি ল্যাকটিক অ্যাসিড এসে তোমার এটা কি, এখানে আরেকটা বিষয় জানতে হবে কি জৈব বিভাগ প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে, জৈব বিভাগ প্রক্রিয়ায় কি প্রক্রিয়ায় প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। আর এই এল ল্যাকটিক অ্যাসিড তোমার কি সরি প্রস্রাব রূপে মুক্ত হয়, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু একটু দেখতে হবে, কারণ তোমাদের বলতে পারে পরীক্ষায় কোনটি প্রস্রাব রূপে মুক্ত হয়। আরেকটা তোমার একটা জিনিস জানবা, যে এল অ্যালানিন আর কি এখানে লিখে দিই তোমরা, এল অ্যালানিন, এল অ্যালানিন তোমার আহ সংশ্লেষে ব্যবহৃত হয়, এল অ্যালানিন কি সংশ্লেষে ব্যবহৃত হয়, ঠিক আছে, সংশ্লেষে ব্যবহৃত হয়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের আপাতত জেনে রাখলে হবে। এখন তোমাদের এই সমান্ত টপিক থেকে আরেকটা জিনিস তোমাদের বাকি আছে, সমাণু মানে তোমাদের যতগুলা অপ্রতিসম কার্বন দেওয়া থাকবে বা প্রতিসম কার্বন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের কিন্তু সমাণু নির্ণয় করতে হবে। এখন তোমাদের আরেকটা জিনিস তোমার আছে, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে মেসি মানে মেসো সমাণু বিষয়টা কিন্তু এখনো আমাদের বোঝানোর বাইরে থেকে গেছে। তো মেসো সমাণু তো আমরা বোঝালে মোটামুটি আমাদের সমান্ত টপিক শেষ হবে। তো মেসো সমাণু দেখো, মেসো সমাণুতে কি থাকে তোমাদের, মনে করো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এখানে তিনটা মূলক দিয়ে দিই, এখানে যদি আমরা তিনটা মূলক দিয়ে দিই, তো চলো এখানে যদি CH3 অর্থাৎ মিথাইল মূলক, এবার সে হাইড্রোজেন, এবং এটার সাথে যদি আমরা ব্রোমিন মূলক দিই, আবার তোমার এখানে CH3, এখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন মূলক দিলাম। তো দেখো এই যে এটা কার্বন, এই কার্বনের কিন্তু এখানে কি মিথাইল মূলক, এখানে হাইড্রোজেন মূলক, এখানে ব্রোমিন মূলক, আর নিচে পুরোটাই সি CH3 CH3 পুরোটা একটা মূলক হলো। এবং ঠিক সেম ভাবে এটাকে যদি আমরা উল্টাই দিই, কার্বন মনে করো এখানে এখানে H3C হবে, তারপরে এর পাশে হাইড্রোজেন, এর পাশে ব্রোমিন, তারপরে
এ পাশে ক্লোরিন, এ প্লাসে হাইড্রোজেন, এবং এখানে তোমার H3 যদি আসে, তাহলে দেখো এই দুটা কি তোমাদের পরস্পরের যেহেতু সমাণু, তো দেখো এখানে দেখো মাঝ বরাবর যদি আমরা এখানে ভাগ করি, মাঝ বরাবর যদি আমরা এখানে দেখো যদি ভাগ করি, তাহলে দেখো এরা দুইটাই কিন্তু তোমার আলোক সক্রিয়, ঠিক আছে, এরা দুইটাই কিন্তু তোমার আলোক সক্রিয়, কিন্তু এরা না দর্পণ প্রতিবিম্ব হবে না। সরি, এখানে H3 না দিয়ে CH3 পাশে দিয়ে দিলাম, এবং এ পাশে CH3 দিয়ে দিলাম। এরা কিন্তু যদি দর্পণ সমানু হবে না, কারণ এখন দেখো যদি উল্টাই দিই, তাহলে কিন্তু এখানে CH3 যেমন ছিল এ পাশে এসে CH3 আছে, এখানেও CH3 ছিল এখানেও CH3 আছে, তাহলে কিন্তু আমাদের এখানে তো কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সেহেতু কি বলা হয়, এদের মেসো সমান বলা হয়, অর্থাৎ এ পাশেও যেটা থাকবে এ পাশেও সেটা থাকলো, এবং মাঝ বরাবর যদি কেটে তাদের উল্টা করা দেয়, উল্টা করে আবার একসাথে লাগানো যায়, তাহলে দেখবা যে পরস্পর পরস্পরের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ অসমবায়িত না হয়ে এখানে সমবায়িত হচ্ছে। সেই জন্য এদেরকে বলা হচ্ছে তোমার আর কি মেসো সমাণু। তো মেসো সমাণুর এই টপিকটা আরো পড়ানো যায়। এখন মেসো সমাণু থেকে আমাদের আরো কিছু আছে, সেটা হচ্ছে তখন তোমাদের অপরিসম কার্বন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সমাণুটা কিভাবে নির্ণয় করব, কতটা সমাণু আছে, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেয়। যেমন তোমাদের যদি দেওয়া থাকে, মনে করো এক সূত্র যেটা আছে সেটা হচ্ছে তোমার সমান্তর নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। যখন তোমার অপরিসম কার্বন দেওয়া থাকবে, সমান্তর নির্ণয়ের ক্ষেত্রে তোমার অপরিসম কার্বন দেওয়া থাকবে, সূত্র হবে তোমার 2 টু দি পাওয়ার n। আর যখন মেসো সমাণু দেওয়া থাকবে, মেসো সমান দেওয়া থাকলে তোমাদের সূত্র হবে 2 টু দি পাওয়ার n - 2/2, n - 2 ডিভাইড বাই কি 2। এখন মনে করো দুটি অপরিসম কার্বন, দুটি অপরিসম কার্বন, ঠিক আছে, দুটি অপরিসম কার্বন দেওয়া থাকলে তোমার সমানটার সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2 = 4। এরকম ভাবে যদি এখানে তোমার 4টি দেওয়া থাকে, 4টি অপরিসম দেওয়া থাকলে তোমার উত্তর হবে 2 টু দি পাওয়ার 4 = কত, 16। এখন আরেকটা জিনিস যদি দেওয়া থাকে যে মেসো সমানুর সংখ্যা কত, যদি বলা যে দুটি কার্বন বিশিষ্ট, দুটি কার্বন বিশিষ্ট তোমাদের মেসো সমাণু, সেক্ষেত্রে তোমাদের এখানে উত্তর হবে কি 2 টু দি পাওয়ার তোমার 2 - 2 ডিভাইড বাই 2, অর্থাৎ কি 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ ইকাল কি 1, ঠিক আছে। তো এইভাবে আমাদের নির্ণয় করতে হবে। এখন আমাদের আরেকটা রয়েছে কি, তোমার এন সংখ্যক যদি দেওয়া থাকে, মানে যদি বলে যে এন সংখ্যক থেকে তোমাদের সমান্তরাল নির্ণয় করতে, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবা যে তোমাদের যদি এন সংখ্যক দেওয়া থাকে, এন সংখ্যক যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমার সূত্র বসাবা 2 টু দি পাওয়ার n - 1। যেহেতু আমরা 10 সংখ্যক দেওয়া থাকে না, তোমাদের সংখ্যাই বলে দিবে, তাহলে কত, যদি অপরিসম থাকে তাহলে কি 2 টু দি পাওয়ার n, এবং মেসের সমান থাকবে সূত্র হবে তোমাদের 2 টু দি পাওয়ার n - 2 ডিভাইড বাই 2। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এরপরে তোমাদের দিয়েছে তোমাদের গাঠনিক সমান নির্ণয়ের জন্য, তো গাঠনিক সমান নির্ণয়টা পরে, তার শুধুমাত্র আর তোমাদের দুইটা লাইন আছে, সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে তোমার একটা লাইন মনে রাখবা, এখানে যদি 60টি কার্বনের চেইন থাকে, 60টি কার্বন চেইন থাকলে তোমাদের সমাণু হয় কত, 2টি। এবং যদি তোমাদের 5টি চেইন থাকে, 5টি কার্বন চেইন থাকলে সমাণু হবে তোমাদের 3টি, ঠিক আছে। এবং তোমার সরি, 4টির বেলায় 2টি, হ্যাঁ 5টির বেলায় 3টি, এবং 6টি কার্বন চেইন, 6টি কার্বন চেইন যদি থাকে, সেক্ষেত্রে তোমার হয় কি 5টি বিন্যাস সম্ভব, অর্থাৎ 5টি গঠন বিন্যাস সম্ভব। এবং তোমার যদি 7টি থাকে, 7টি কার্বন চেইন থাকে, 7টি কার্বন চেইন থাকলে তোমাদের সেই কার্বন চেইন দ্বারা কি 9টি বিন্যাস সম্ভব। এবং লাস্টলি 9টি থাকলে, 9টি না 10টি, যদি 10টি থাকে, 10টি কার্বন চেইন থাকলে তোমাদের সেখানে 75টি বিন্যাস সম্ভব। এটাই তোমাদের পড়া। তো প্রথম থেকে আমরা যেটুকু দেখলাম, আপাতত এই অংশটুকুই থাক, আর আগামী দুইটা ক্লাসে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, পরবর্তী ক্লাসে তোমাদের বিক্রিয়া, এবং শেষের অংশে কিছু যে থিওরি গুলা, সেগুলো দাগানো জিনিসগুলো দিলেই তোমাদের শেষ হয়ে যাবে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।